হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৃষ্ণপদ সর্দার আছি তোমাদের সাথে। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করব। আমরা এই তৃতীয় অধ্যায়ের যে টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো হলো সংকরীকরণ কি, অর্থাৎ হাইব্রিডাইজেশন, সংকরীকরণ নির্ণয়ের উপায়। আমরা দুইটা ওয়েতে সংকরীকরণ নির্ণয় করব, একটা সূত্রের সাহায্যে এবং একটি হলো মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধনজোড় ইলেকট্রনের মাধ্যমে। কিভাবে মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করতে হয় এটা শিখবো আমরা। এবং আমরা বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, মিথেন, পানি অণুর সংকরীকরণগুলো ব্যাখ্যা করা শিখব এবং এর অরবিটাল চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো শিখব। আমার বিশ্বাস আজকের ভিডিওটা তোমরা এবং আজকের লাইভ ক্লাসে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আজকে স্টার কেবল এবং সাতক্ষীরা ভিশন টিভি সেটের সামনে যারা উপভোগ করছো তাদেরকেও আজকের এই ডিসি অফিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস আপনারা সবাই টিভি সেটের সামনে থেকে, ফেসবুকের পেজে থেকে আজকের এই ক্লাসটা উপভোগ করবে এবং কোনো কমেন্টস যদি আজকের ক্লাসে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদের কমেন্টস করবে এবং আমরা প্রশ্নের রিঅ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি একটু চেক করে নেই আজকের এই ক্লাসে কে কে পার্টিসিপেট করছে। আজকের ক্লাসে কে কে পার্টিসিপেট করছে। তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো সংকরীকরণ। আমাদের কিন্তু এই অধ্যায়টার নাম হলো পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন আলোচনা করব হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ। সংকরীকরণ হলো যে উত্তেজিত অবস্থায় কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিলিত হয়ে যে নতুন ধরনের অরবিটাল উৎপন্ন করে সেই নতুন ধরনের অরবিটালকে বলা হয় হাইব্রিড অরবিটাল বা সংকর অরবিটাল। আর এই সংকর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হয় সংকরীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সংজ্ঞাটা কিন্তু বললাম যে উত্তেজিত অবস্থায় যে সংজ্ঞাটা বললাম তোমরা লিখে নেবে সংজ্ঞাটা। আমরা একটু দেখে নেই কে কে আমাদের সাথে আছে আজকের এই ক্লাসে। আমিও ক্লাসটাকে শেয়ার করে দেই, তোমরা যারা আসো তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, তাহলে আমাদের ক্লাসটা অনেক বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারবে, অর্থাৎ সব মিলে ক্লাসটা খুব ভালো হবে। তাহলে আমরা যে টপিকসে ছিলাম সেটি হলো হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ, অর্থাৎ উত্তেজিত অবস্থায় কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিলিত হয়ে যে নতুন ধরনের অরবিটাল তৈরি করে এই নতুন ধরনের অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হয় সংকরীকরণ। আমরা একটা ব্যাখ্যা দিয়ে দেখি যে কার্বনকে আমরা যদি সিলেক্ট করি, কার্বন 6, একে আমি এক্সাইটেড স্টেটে ইলেকট্রন বিন্যাসটা করব 1s2, 2s অন, 2px অন, 2py অন, 2pz অন। তাহলে দেখা যাচ্ছে যে উত্তেজিত অবস্থায় কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে 2s, 2px, 2py, 2pz এই চারটা অযুগ্ম অরবিটাল এরা পরস্পরের সাথে মিলিত হচ্ছে। আমরা কিন্তু এর আগে পড়েছি যে এস অরবিটালের আকৃতি কেমন। এস অরবিটাল কিন্তু গোলাকার। 2px
পি এক্স অরবিটালের আকৃতি আমরা জানি পি অরবিটাল 3 প্রকার, একটা হলো পি এক্স, পি ওয়াই, পি জেড, যেহেতু এক্স অক্ষ বরাবর তাই এটাকে দিলাম 2px, এটা হলো 2s, এর সাথে 2py, আমরা একটু 2py অরবিটালটা দেই, আলাদা আলাদা করে দিচ্ছি, আমরা একসাথে যদি দেই তাহলে হবে, এবং ফাইনালি 2pz। আমরা জানি জেড অরবিটালের আকৃতি মানে লম্ব বরাবর, যেহেতু লম্ব দিতে পারি না তাই এইভাবে দেই, তাহলে দেখা যাচ্ছে যে 2pz। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 2s অরবিটালে ইলেকট্রন আছে একটি, 2s অরবিটালে ইলেকট্রন আছে একটি, 2px এ একটি, 2py তে একটি, 2pz এ একটি। অর্থাৎ কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর, আমরা কার্বন দেখলাম যে কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তর 2s এবং 2p, পি অরবিটাল 3 ভাগে ভাগ করা আছে, তাহলে এই সর্ববহিস্থ শক্তি স্তরের সমশক্তি সম্পন্ন বলা যাবে না একেবারে, কারণ 2s এবং 2p অরবিটালের শক্তির পার্থক্য একটু হলেও ভিন্ন, তাই বলা হচ্ছে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ, এইগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে আমাদের যে নতুন অরবিটাল তৈরি করে। ধরলাম এখানে এটা হলো আটা, এটা পানি, এটা লবণ, এটা খাবার সোডা, সবগুলো মিলে আমাদের কিন্তু যে লুচি তৈরি হচ্ছে, যে পরোটা তৈরি হচ্ছে, তাহলে আমরা যখন একটা পরোটা বা আমরা যে আটার দলাটা তৈরি করছি, সেই আটার দলায় কিন্তু এস এর উপস্থিতি আছে, পিএক্স এর উপস্থিতি আছে, পিও এর উপস্থিতি আছে এবং পিজেড এর উপস্থিতি আছে। অর্থাৎ যে আটার দলা, সেখানে আছে আটা, পানি, লবণ, খাবার সোডা, সবগুলোর মিশ্রণ কিন্তু এখানে রয়ে গেছে। তাই বলা হচ্ছে যে কোনো পরমাণুর বহিস্থ সর্ববহিস্থ শক্তি স্তরের সমশক্তি সম্পন্ন, প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো, অর্থাৎ এই 2s 2px এরা পরস্পরের সাথে মিলিত হয়ে যে নতুন অরবিটাল তৈরি করছে, অর্থাৎ এখানে কিন্তু একটা এস আর পি হলো 3টা, তাই দিলাম sp3 একটা সংকর অরবিটাল, এখানেও একটা sp3 সংকর অরবিটাল, এখানেও একটা sp3 সংকর অরবিটাল। তাহলে দেখা যাচ্ছে এটা কিন্তু আকৃতিটা চতুস্তলকীয় দিলাম, এবং প্রত্যেকটা ইলেকট্রন একটা ইলেকট্রন ছিল, এবং প্রত্যেকটা যে আমাদের সংকর অরবিটাল তৈরি হয়েছে 4টা, সেই সংকর অরবিটালের একটা করে ইলেকট্রন চলে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাচ্ছে যে সংকরীকরণ হলো উত্তেজিত অবস্থায় কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো, এই কার্বনের অরবিটালগুলো মিলিত হয়ে যে নতুন ধরনের অরবিটাল তৈরি করে। তাহলে এই 4টা অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে 4টা নতুন অরবিটাল তৈরি করছে। এই যে নতুন অরবিটালকে বলা হচ্ছে সংকর অরবিটাল, এইগুলো সংকর অরবিটাল, সংকর অরবিটাল, সংকর অরবিটাল। আর এই সংকর অরবিটাল তৈরির প্রক্রিয়াকে বলা হয় সংকরীকরণ। এখন প্রশ্ন হলো, সংকরীকরণ আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কিভাবে বের করব? সংকরীকরণ আমরা কিভাবে বের করব, এটা হলো বিষয়। তাহলে আমরা একটু দেখি যে সংকরীকরণ কিভাবে বের করব। তাহলে এখন আমরা আমাদের প্রথম টপিকসটা শেষ হলো যে সংকরীকরণ কি, আমরা এটা আলোচনা করলাম সংকরীকরণ কি। এরপর দেখব যে সংকরীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ এখানে যে কটা এস অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করবে সে কটা এস থাকবে, যে কটা পি অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করবে সেটা পি থাকবে। আমরা প্রথম একটা সূত্রের সাহায্যে দেখি, সূত্র নম্বর 1। সূত্র 1 সংকরীকরণ নির্ণয়ের জন্য একটা সূত্র, যেটা হলো সংকরীকরণ ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে এই সূত্রের আমরা একটা ব্যাখ্যা দেখি। ভি হলো ভ্যালেন্সি ইলেকট্রন, অর্থাৎ ভ্যালেন্সি ইলেকট্রন মানে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের বা সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন, একে বলা হয় ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন।
এরপরে এম হলো একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে ভি হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন। এম একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী, একযোজী যদি দ্বিযোজী পরমাণু থাকে কেন্দ্রীয় পরমাণুর সাথে তাহলে আমরা সেটা বসাবো না। একযোজী পরমাণুর সংখ্যা, এখানে সংখ্যাটাই বসাইতে হবে। এরপরে সি হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা, ক্যাটায়নের চার্জ সংখ্যা। এ হলো অ্যানায়নের চার্জ সংখ্যা, অ্যানায়নের চার্জ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমরা টোটাল যে মানগুলো আমরা বুঝে ফেললাম যে ভি হলো ভ্যালেন্সি ইলেকট্রন, এম হলো একযোজী পরমাণুর সংখ্যা, সিতে ক্যাটায়নের চার্জ সংখ্যা অর্থাৎ ধনাত্মক চার্জ কয়টা থাকবে সেটা, আর এতে অ্যানায়নের চার্জ অর্থাৎ ঋণাত্মক চার্জ কয়টা থাকবে। তাহলে আমরা প্রথম একটা পরমাণুর সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের সাথে অনেকেই পার্টিসিপেট করছে। জেমস বিডি, জেমস ভাই বলছে যে ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ জেমসকে। রিমন, রিমন আজকের ক্লাসে পার্টিসিপেট করছে, আব্দুর রহমান পার্টিসিপেট করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য। ওকে, আমরা একটু চেক করে নেই যে মিথেন অণুর সংকরীকরণ কি হবে। মিথেন অণু, দেখা যাচ্ছে যে মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণু কে? মিথেন অণুর কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন এবং 4টা হাইড্রোজেন। এখন আমার দেখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু কার্বনের বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1s2, 2s2, 2p2। তাহলে বহিস্থ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর, আর এই দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু 4টা ইলেকট্রন আছে। তাহলে কার্বনের ভি এর মান, এর ক্ষেত্রে ভি এর মান কিন্তু 4। তারপরে এখানে একযোজী পরমাণু হলো হাইড্রোজেন, 1টা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, অর্থাৎ 4টা হাইড্রোজেন, অর্থাৎ এম এর মান হবে এখানে 4। যেহেতু মিথেনের কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ নাই সেহেতু এখানে সি এর মানও 0, এখানে এ এর মানও 0। এখন যদি আমরা এই সূত্রে বসাই যে সংকরীকরণ, সংকরীকরণ ইকুয়াল টু কি সূত্র হচ্ছে? হাফ ভির মান এখানে 4 প্লাস 4 মাইনাস 0 প্লাস 0 ইকুয়াল টু হাফ, এখানে 8 ইকুয়াল টু 4। অর্থাৎ সংকরীকরণের মান যখন 4 হচ্ছে তখন কি সংকরীকরণ হবে আমরা একটু দেখি। যদি এই সংকরীকরণের মান 2 হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আগে একটা এস হবে, কারণ এস অরবিটাল কিন্তু আগে আসে এবং পরে আসে পি, আবার পি অরবিটাল 3 ভাগে ভাগ করা হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে যদি 2টা হয় আগে আমরা একটা এস দেব, আর পি যে 3টা আমি একটু এইভাবে ব্যাখ্যা করি যে এস একটা, আমাদের ব্যাখ্যাটা এইভাবে, এস পি এক্স, পি ওয়াই, পি জেড, তারপরে ডি এক্স ওয়াই, বা ডি একবার ডিকে 5 ভাগে ভাগ করা আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড। তাহলে এই যোগফল যদি 2 হয়, এখানে সংকরীকরণের মান যদি 2 হয় সেক্ষেত্রে আমার একটা এস আর একটা পি, এই 2টা হবে, অর্থাৎ হবে এসপি সংকরীকরণ। যদি এই সংকরীকরণের মান হয় 3 সেক্ষেত্রে 3টা হলে 1, 2, 3টে, অর্থাৎ একটা এস আর 2টা পি, একটা এস আর 2টা পি। পি এক্স পি ওয়াই দেওয়ার দরকার নেই। যদি সংকরীকরণের মান হয় 4 সেক্ষেত্রে আগে একটা এস আর 3টা পি, একটা এস আর 3টা পি। যদি এই সংকরীকরণের মান 5 হয় তাহলে কি হবে? একটা এস, 3টা পি আর একটা ডি, তাহলে এস পি 3 ডি। যদি 6 হয় এক্ষেত্রে আবার একটা ব্যাখ্যা করা যায়, যদি এই 5 হয় তাহলে উল্টোও আসা যায় যে ডি এস পি 3 বলা হয়, তবে এটা ডি বলক মৌলের ক্ষেত্রে ঘটনা ঘটে। যদি 6 হয় সেক্ষেত্রে আমরা এস পি 3 ডি 2 লিখতে পারি বা ডি 2 এস পি 3 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। আমাদের সাথে
অমিত আচার্য কমেন্টস করছেন। অমিত আচার্য কে ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা আজকের ক্লাসে পার্টিসিপেট করছো আজকের এই ক্লাসটা শেয়ার করো, তোমার বন্ধুদের জানিয়ে দাও যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এবং আসলে অনেকে, আমি পার্সোনালে এ বিষয়ে কথা বলবো পরে, যারা কমেন্টস করছো। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সংকরীকরণ নির্ণয়ের জন্য আমরা একটা নিয়মে শিখলাম যে সংকরীকরণের সূত্র হলো হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। অর্থাৎ এখানে ভি হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সি ইলেকট্রন, এম হলো একযোজী পরমাণুর সংখ্যা অর্থাৎ যার যোজনী এক সেই সংখ্যাটা থাকবে, সি হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা, এ হলো অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে আমরা এখানে মান এক মিথেন অণুর ক্ষেত্রে বের করলাম, মিথেন অণুর ক্ষেত্রে বের করলাম। এরপরে আমরা আরেকটা বের করব অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে, একটু বের করি। অ্যামোনিয়া NH3, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন, কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন। আমরা একটু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখি এক্সাইটেড স্টেটে 1s2 2s2 2p3। তাহলে বহিস্থ শক্তি স্তরে নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা হলো 5টি, অর্থাৎ ভির মান হলো 5, এম বা একযোজী পরমাণুর সংখ্যা হলো 3। তাহলে সূত্র হলো সংকরীকরণ ইকুয়াল টু কি হচ্ছে, হাফ ভি বলতে 5 প্লাস 3 মাইনাস 0 প্লাস 0, অর্থাৎ এখানে হচ্ছে 4। আর যখন 4 হচ্ছে তখন আমরা জানি sp3 সংকরিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুটি sp3 সংকরিত অবস্থায় আছে। আমরা আরেকটা দেখি, আরেকটা দেখে আমাদের সূত্র 1 আমরা করব। আমরা একটু ধনাত্মক চার্জযুক্ত একটা আয়নকে সংকরীকরণ দেখাই যে সেখানে কিভাবে সংকরিত অবস্থায় আছে। যদি অ্যামোনিয়াম অর্থাৎ অ্যামোনিয়ার সাথে একটা প্রোটন এসে বন্ধনে অংশগ্রহণ করছে, অ্যামোনিয়ামের সংকরীকরণ আমরা একটু দেখি। এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, যার বহিস্থ শক্তি স্তরে 1s2 2s2 2p3, 5টা ইলেকট্রন আছে। তো ভি হলো ভ্যালেন্সি ইলেকট্রন হলো 5, এম বলতে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে কিন্তু 4টা একযোজী পরমাণু আছে। সিতে ক্যাটায়নের চার্জ সংখ্যা একটা ধনাত্মক অর্থাৎ ক্যাটায়নের চার্জ 1, অ্যানায়নের মান কোনো নেই। আমরা সূত্র লিখি সমান সমান হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ ইকুয়াল টু হাফ ভিতে 5 প্লাস 4 মাইনাস 1 প্লাস 0 ইকুয়াল টু হাফ 8 ইকুয়াল টু 4। অর্থাৎ অ্যামোনিয়াম অণুর কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুটি sp3 সংকরিত অবস্থায় আছে। অ্যামোনিয়াম অণুর কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুটি sp3 সংকরিত অবস্থায় আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা আমাদের রুল অন সে বিষয়ে অবগত হলে। এই রুল অন বিষয়ে অবগত হওয়ার পরে এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো নিয়ম 2, দ্বিতীয় নিয়মে যাব। দ্বিতীয় নিয়মটা হলো নিয়ম 2 হলো বন্ধন জোড়ের ইংরেজি হলো বন্ড পেয়ার ইলেকট্রনস প্লাস মুক্ত জোড় ইলেকট্রন বা LPS এর যোগফল। বলা হচ্ছে যে সংকরীকরণ ইকুয়াল টু বন্ধন জোড় ইলেকট্রন প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের যোগফল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি, আমরা মিথেন অণুর ক্ষেত্রেই দেখি। এখানে দেখা যাচ্ছে যে মিথেন অণুর কেন্দ্রীয় কার্বন মিথেন এবং কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে 1s2 2s on 2px on 2py on 2pz on।
এখানে কেন্দ্রীয় কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্থিতি অযুগ্ম ইলেকট্রন 4টা আছে। সেই অযুগ্ম ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে। 4টা হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে আমার 4টা বন্ড পেয়ার ইলেকট্রন তৈরি করছে। একটা বন্ড পেয়ার ইলেকট্রন, একটা মুক্ত একটা বন্ধন জোড়, একটা বন্ধন জোড়, অর্থাৎ 4 জোড়া বন্ধন জোড়, বিপিএস বা বন্ধন জোড় ইলেকট্রন 4। এখানে কোনো মুক্ত জোড় নেই, কারণ বহিস্থ শক্তি স্তরের কোনো এক জোড়া ইলেকট্রন নেই যারা বন্ধনে অংশগ্রহণ করেনি। তাহলে এখানে এলপিএস ইকুয়াল টু 0, অর্থাৎ বিপিএস যোগ এলপিএস ইকুয়াল টু 4 যোগ 0 ইকুয়াল টু 4, অর্থাৎ কেন্দ্রীয় কার্বন পরমাণুটি sp3 সংকরিত, এই যোগফল 4। আমরা একইভাবে আরও কিছু নির্ণয় করি। আর কয়টা নির্ণয় করি একটু খেয়াল করি, যে আমরা বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রনের যোগফলের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুটা সংকরীকরণ নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, যদি বলা হয় এই যে কার্বন একটা জৈব যৌগ আছে, এই জৈব যৌগের কোন কার্বনটি কোন সংকরিত অবস্থায় আছে বা কি অবস্থায় আছে, তাহলে আমরা একটু একে ভেঙে ভেঙে নেই বা এর গাঠনিক সংকেতটা এঁকে নেই। হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন। আমরা জানি কার্বন, হাইড্রোজেন এগুলো কিন্তু সব সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি একক বন্ধন থাকে সেখানে অবশ্যই সিগমা বন্ধন, আমরা গত ক্লাসে করিয়েছি। সমযোজী বন্ধনের ক্ষেত্রে একক বন্ধন থাকলে সেটা হলো সিগমা বন্ধন। তাহলে আমি একটু চেক করে নিই তোমরা কে কে ক্লাসে আসো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটা শেয়ার করো যাতে তোমার অনেক বন্ধুরা আজকে পার্টিসিপেট করতে পারে, আরও অনেক বন্ধুরা, এবং পার্টিসিপেট করে আমাদের এই ক্লাসটাকে আরও বেশি প্রাণবন্ত করতে পারে। ওকে, তোমরা আরও বেশি শেয়ার করো ক্লাসটাকে, যাতে আরও বেশি পার্টিসিপেট আসতে পারে এবং আজকের এই ক্লাসটা আরও বেশি প্রাণবন্ত হয়। আমরা কন্টিনিউ করে যাচ্ছি ক্লাসটা। আমি একটু শেয়ার করে দেই, তোমরাও আজকের ক্লাসটাকে একটু শেয়ার করো, শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দাও যে ক্লাসটা কিন্তু চলছে। তাহলে আমরা দেখলাম এখানে একটা জৈব যৌগ, এই জৈব যৌগ অর্থাৎ অ্যালকিন একটা জৈব যৌগ, যেখানে আমরা জানি যে যেখানে এই জৈব যৌগের বা সমযোজী বন্ধনের একক বন্ধন সেখানে সিগমা বন্ধন, আর সিগমা বন্ধন গঠন হয় একটি যে 2টা পরমাণু এই বন্ধনে অংশগ্রহণ করছে প্রত্যেকেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ এখানে একটা বন্ধন জোড় ইলেকট্রন তৈরি হয়েছে, এখানে একটা সিগমা মানে বন্ধন জোড় ইলেকট্রন তৈরি হয়েছে, এখানে একটা সিগমা, এখানে একটা পাই, কারণ আমরা জানি 2টা বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, অর্থাৎ এখানে একটা সিগমা থাকবে একটা পাই বন্ধন থাকবে। 2টা বন্ধন থাকলে আবার যখন একক বন্ধন থাকবে সেখানে সিগমা 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 সিগমা, অর্থাৎ এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই কার্বনের, এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। তাহলে আমি যে কোনো একটা কার্বনকে ধরলাম এই কার্বনটা, এই যে কার্বনটাই, এই কার্বনটায় সিগমা বন্ধন হলে 1টা 2টা 3টা, এটা পাইটা ধরা যাবে না। তাহলে এই যে কার্বনটা দ্বিতীয় নং, যে এদিক থেকে হিসাব করলে দ্বিতীয় নং কার্বনে দেখা যাচ্ছে সিগমা বা বিপিএস বন্ড পেয়ার ইলেকট্রন ছিল 3টা, যেহেতু এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, অর্থাৎ এই দুটো যোগ করলে হয় 3 আর 3 হলে হয় sp2। তাহলে দেখা যাচ্ছে যে এই কার্বনটা হলে sp2 সংকরিত। একইভাবে এই কার্বনটা এখানেও 1টা 2টা 3টা সিগমা, অর্থাৎ sp2 সংকরিত। এই কার্বনটার হিসাব করি আমরা 1টা 2টা 3টা 4টা, এই কার্বনে কিন্তু 4টা সিগমা বন্ধন,
আর 4টা সিগমা বন্ধন মানে বন্ড পেয়ার ইলেকট্রন ছিল 4টা, অর্থাৎ বিপিএস ইকুয়াল টু 4, এলপিএস ইকুয়াল টু 0, অর্থাৎ 4 আর 0 যোগ করলে 4, অর্থাৎ 4 হলে হবে sp3, এবং এটাও কিন্তু sp3। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় কার্বন কিভাবে সংকরীকরণ নির্ণয় করবে। এটা অবজেক্টিভেও বারবার আসে এবং এখান থেকে আমরা সহজে হিসাব করতে পারি যে কেন্দ্রীয় কার্বন কোন সংকরিত অবস্থায় আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুইটা ওয়ে শিখলাম সংকরীকরণের। একটা হলো যে সূত্রের সাহায্যে যে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, অর্থাৎ, এবং দ্বিতীয় সূত্র হলো বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে। তাহলে আমরা দুইটা সংকরীকরণ নির্ণয় শিখলাম। এখন একটু দেখি মুক্তজোড় ইলেকট্রন কিভাবে আমরা সহজে নির্ণয় করতে পারি, অতি সহজে একটা সূত্র দ্বারা। মুক্তজোড় ইলেকট্রন নির্ণয়, আমরা মুক্তজোড় ইলেকট্রনের একটা সূত্র শিখি। মুক্তজোড় ইকুয়াল টু ভি মাইনাস এম বাই 2। যদি কোনো চার্জ না থাকে, আর যদি চার্জ থাকে সেক্ষেত্রে মাইনাস সি প্লাস এ, মাইনাস সি প্লাস এ। তাহলে এখানে কিন্তু আগে সংকরীকরণের ক্ষেত্রে এখানে শুধু প্লাস ছিল, আর এখানে এখন মাইনাস, অর্থাৎ ভি হলো ভ্যালেন্সি ইলেকট্রন, এম একযোজী পরমাণুর সংখ্যা, সি ক্যাটায়নের চার্জ সংখ্যা, এ হলো অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা একটু দেখি। আমরা পানির অণুর ক্ষেত্রে দেখি, পানির অণুর কেন্দ্রীয় পরমাণু কিন্তু অক্সিজেন পরমাণু। এখানে 2 জোড়া মুক্ত জোড় আছে, আমরা সেই 2 জোড়া দেখি কিভাবে বের করা যায়। ভি হলো বহিস্থ শক্তি স্তরের কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ অক্সিজেনের বহিস্থ শক্তি স্তরে যেহেতু অক্সিজেন 8, প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 2s2 2p4, অর্থাৎ বহিস্থ শক্তি স্তরে তার আছে 6টা। অর্থাৎ সূত্রটা বসাই, মুক্ত জোড় হলো এখানে হলো 6 মাইনাস এখানে এম একযোজী পরমাণু, হাইড্রোজেনের 2টা একযোজী পরমাণু আছে, সেটি হলো হাইড্রোজেন, পানির 2টা একযোজী পরমাণু আছে 2, কোনো ক্যাটায়নের চার্জ নেই, অ্যানায়নের চার্জ নেই, দরকার নেই সেটা, বাই ভাগ 2, অর্থাৎ 4/2 ইকুয়াল টু 2। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই 2 জোড়া মুক্ত জোড় আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পেয়ে গেলাম। আমরা আরও দেখি, আরও হিসাব করি। আমরা একটু দেখি অ্যামোনিয়ামে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা আমরা বের করি। যেহেতু মুক্ত জোড় বের করতে গেলে আমাদের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের বহিস্থ শক্তি স্তরে আছে কয়টা, বহিস্থ শক্তি স্তর বা ভি এর মান হলো 5, একযোজী পরমাণু কিন্তু 4টা, অর্থাৎ এম এর মান হলো 4। এখানে ক্যাটায়নের চার্জ আছে একটা, অর্থাৎ -1, অ্যানায়নের কোনো চার্জ নাই, ভাগ 2, তাহলে 0, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজে আজকের এই ক্লাসটা উপভোগ করতে পারছো, এটা বুঝতে পারছে যে মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করতে পারবে তোমরা সহজে। এই দুইটা নিয়ম, যে মুক্তজোড় ইকুয়াল টু ভি বা ভ্যালেন্সি ইলেকট্রন, এম একযোজী পরমাণুর সংখ্যা, মাইনাস সি মানে ক্যাটায়নের চার্জ সংখ্যা, প্লাস এ মানে অ্যানায়নের চার্জ সংখ্যা, ভাগ 2। এভাবে তোমরা সহজে মুক্তজোড় ইলেকট্রন বের করতে পারবে। তাহলে আমার বিশ্বাস তোমরা কিভাবে মুক্তজোড় ইলেকট্রন বের করতে পারবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। এখন আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকস, যেটা সংকরীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। অবশ্যই তোমরা যারা পার্টিসিপেট করছো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং ক্লাসটাকে পার্টিসিপেট করবে। আমরা প্রথমে দেখি বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরীকরণ। বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরীকরণ ব্যাখ্যা ও অরবিটাল চিত্র অঙ্কন। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরীকরণ, আমরা প্রথমে বেরিলিয়াম ক্লোরাইড অণুর আমরা যে কোনো নিয়মে আমরা 2টা নিয়ম শিখেছি। একটা হলো সূত্রের সাহায্যে, আর একটা বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে। যে কোনোটার মাধ্যমে তোমরা করতে পারো। আমরা বেরিলিয়ামের কেন্দ্রীয় পরমাণু, বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করলাম এক্সাইটেড স্টেটে 1s2 2s on 2px on। তাহলে এর বহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন 2টা। যে অযুগ্ম ইলেকট্রন 2টা ক্লোরিনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, করে বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করছে। অর্থাৎ এখানে
সিগমা বন্ধন বলা যায় দুইটা, এই সিগমা বন্ধন দুইটা মানে এখানে বিপিএস দুইটা, কোনো এলপিএস নেই, যেহেতু বহিস্থ শক্তি স্তরে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। তাহলে এখন আমরা যোগ করি, অতএব বিপিএস যোগ এলপিএস ইকুয়াল টু 2 যোগ 0 ইকুয়াল টু 2। যখন 2 আমরা দেখেছি যে তখন হচ্ছে, তাহলে আমরা এখন লিখি বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় বেরিলিয়াম পরমাণুটি sp2 সংকরিত অবস্থা আছে। বেরিলিয়াম ক্লোরাইড এর কেন্দ্রীয় বেরিলিয়াম পরমাণুটি sp সংকরিত অবস্থায় আছে, সংকরিত অবস্থায় আছে, এটা লিখলাম। এরপরে দেখলাম বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাসে কোন কোন 2s এবং 2px এই দুইটা অরবিটাল কিন্তু এখানে সংকরীকরণে অংশগ্রহণ করছে। তাহলে এখানে উত্তেজিত অবস্থায়, এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু লিখতে হবে, উত্তেজিত অবস্থায় 2s অন এবং 2px অন পরস্পরের সাথে মিলিত হয়ে দুইটা মানে দুটি sp সংকর অরবিটাল উৎপন্ন করে, সংকর অরবিটাল উৎপন্ন করে, এভাবে লিখে দিবে। তাহলে দেখবে অবশ্যই ভালো হবে, কারণ আমি একটি ব্যাখ্যা করে দিচ্ছি, পরেরগুলো আর এত লিখবো না। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সংকরিত অবস্থা আছে, তারপরের টপিক ছিল এখানে উত্তেজিত অবস্থায় 2s অন এবং 2px অন পরস্পরের সাথে মিলিত হয়ে আমার sp সংকর অরবিটাল তৈরি করছে। কয়টা তৈরি করবে? দুইটা। তাহলে এখন আমরা দেখি 2s অরবিটালের আকৃতি কেমন, গোলাকার। তো এখানে একটা ইলেকট্রন আছে, এটা হলো 2s প্লাস এর সাথে একটা px আছে, 2px আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন 2px। এবং অবশ্যই যখন দুটো ইলেকট্রন এক জায়গায় হবে তখন চিহ্ন কিন্তু বিপরীত হবে, একটা চিহ্ন থাকলে সে যে কোনো একটা দিকে মুখ করে থাকবে। এখন s আর p দুইটা অরবিটাল, এরা পরস্পরের সাথে অধিক্রমণিত হচ্ছে, sp হাইব্রিডাইজেশন sp সংকরীকরণ। কেন্দ্রীয় বেরিলিয়াম পরমাণু এই যে দুইটা সংকর অরবিটাল তৈরি করছে, sp সংকর অরবিটাল, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখলাম যে বেরিলিয়ামের বহিস্থ শক্তি স্তরে 2s এবং 2px পরস্পরের সাথে মিলিত হয়ে যে sp সংকর অরবিটাল উৎপন্ন করছে। তাহলে এখানে লিখতে পারো চিত্র 1 sp হাইব্রিডাইজেশন। এরপরে যেটা লিখতে হবে সেটা হলো আমাদের শুধু বেরিলিয়াম অণুর সংকরীকরণ হলো, এরপরে আমাদের যেটা লেখার দরকার সেটা হলো BeCl2 অণুর অরবিটাল চিত্র অঙ্কন। আমরা এখন লিখব যে যদি sp বলে তাহলে এটুকু লেখা যায় sp সংকরীকরণ, কিন্তু যদি বলে বেরিলিয়াম ক্লোরাইড অণুর ক্ষেত্রে BeCl2 অণুর ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমার ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হবে। ক্লোরিন 17 এক্সাইটেড স্টেটে 1s2 2s2 2p 6 3s2 3px2 3py2 3pz1। তাহলে দেখা যাচ্ছে যে বহিস্থ শক্তি স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন আছে 3pz। এই 3pz কিন্তু এই sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বা BeCl2 অণু গঠনকালে কি হচ্ছে যে বেরিলিয়ামের দুটি sp সংকর অরবিটালের সাথে দুটি 3pz অরবিটাল মুখোমুখি অধিক্রমণ হচ্ছে, আর অধিক্রমণের মাধ্যমে আমার বেরিলিয়াম ক্লোরাইড অণু তৈরি করছে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড অণু গঠনকালে বেরিলিয়াম এর দুটি সংকর অরবিটালের সাথে ক্লোরিন এর দুটি
কোন অরবিটাল? অবশ্যই 3p-z অরবিটাল। 3p-z অরবিটাল সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে, আমরা জানি মুখোমুখি অধিক্রমণ ঘটলে সিগমা বন্ধন হয়। মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে সেই অধিক্রমণটা আমরা এখন একটু দেখি যে কিভাবে সিগমা বন্ধন গঠিত হয়, মুখোমুখি কিভাবে অধিক্রমণ ঘটে। তাহলে আমাদের বেরিলিয়াম এখানে আছে, এটা sp সংকর অরবিটাল, এখানেও sp সংকর অরবিটাল, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা 3p-z অরবিটাল, এই যে 3p-z অরবিটাল, যেখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা 3p-z অরবিটাল, 3p-z অরবিটাল। জেড অরবিটাল আকৃতি কিন্তু ক্রস হওয়ার কথা, কিন্তু সেটা ঘুরিয়ে আমার এই অবস্থানে দিয়ে দিচ্ছি, কারণ সামনাসামনি অধিক্রমণ ঘটে যেহেতু। তাহলে ফাইনালি আমাদের বেরিলিয়াম যে সংকরীকরণ ঘটছে, এটা একটু ছোট করে দেয়। তাহলে এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে কিন্তু দুটো ইলেকট্রন, ইলেকট্রনটা অবশ্যই বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, বিপরীত স্পিন যুক্ত হবে, বিপরীত স্পিন যুক্ত এই, এবং এটা হলো দুইটা ক্লোরিন আর দুইটা বেরিলিয়াম এখানে সিগমা বন্ধন তৈরি করছে, এবং এদের যে বন্ধন কোণটা সেটা কিন্তু 180 ডিগ্রি হবে, এবং এদের আকৃতি হবে সরল রৈখিক। এটা হলো অরবিটাল চিত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো আজকের এই ক্লাসটা। তাহলে আমাদের আজকের আলোচনায় বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরীকরণ ব্যাখ্যা এবং অরবিটাল চিত্র। তাহলে আমরা কিন্তু অলরেডি এঁকে ফেলছি যে বেরিলিয়াম ক্লোরাইড অণু কীভাবে সংকর অরবিটাল তৈরি করে। এরকম যদি পড়ে অবশ্যই তোমরা প্রথমে সংকরীকরণ সম্পর্কে প্রথমে অণুটার গাঠনিক সংকেতের মাধ্যমে তোমরা বন্ড পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন দুটো যোগ করে সংকরীকরণটা বের করবে, আর সংকরীকরণ বের করার পরে তোমরা কোন সংকরীকরণ সেটা বলবে, এবং কেন্দ্রীয় পরমাণুটি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বলবে যে এই অরবিটালগুলো এখানে সংকরীকরণে অংশগ্রহণ করছে এবং কি সংকরীকরণ হয়েছে, এবং ফাইনালি অণু গঠনের ক্ষেত্রে অরবিটাল চিত্রটা এঁকে দেবে। তাহলে তোমার মানে সবচেয়ে ভালোভাবে আঁকতে পারবে। ওকে, আমি দেখি এর পরের টপিকস, মানে পরেরটা একটু এঁকে দেখাই। বেরিলিয়াম ক্লোরাইড অণুর ক্ষেত্রে কিভাবে আমরা সংকরীকরণ নির্ণয় করতে পারি। বেরিলিয়াম ক্লোরাইড অণুর ক্ষেত্রে কিভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি প্রথমে sp করিয়ে দিছি, এরপরে sp2 একটা sp3 দিয়ে আমরা আজকে শেষ করব ক্লাসটা। তাহলে আমরা দেখি যে বেরিলিয়াম ক্লোরাইড অণু, আমরা এর কেন্দ্রীয় পরমাণু গাঠনিক সংকেতটা নির্ণয় করি। এখানে যেহেতু তিনটা মুক্ত জোড় ইলেকট্রন নেই, কোনো মুক্ত জোড় ইলেকট্রন, এখানে আছে বন্ড পেয়ার ইলেকট্রনস তিনটা, এবং এলপিএস বা কোনো মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু নেই। অতএব আমরা জানি বিপিএস যোগ এলপিএস ইকুয়াল টু 3 যোগ 0 ইকুয়াল টু 3, আর যখন 3 যোগ 3 হবে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটি sp2 সংকরিত। তাহলে এখানে আমরা বেরিলিয়ামের আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা একটু করি। এক্সাইটেড স্টেটে 1s2 2s2 2s on 2px on 2py on। তাহলে দেখা যাচ্ছে যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2s 2px 2py পরস্পরের সাথে মিলিত হয়ে যে নতুন অরবিটাল তৈরি করছে, এই অরবিটাল তিনটি দ্বারা sp2 সংকর অরবিটাল তৈরি করছে। তাহলে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2s এখানে সংকরীকরণে অংশগ্রহণ করবে, 2px অংশগ্রহণ করবে। তোমরা যদি একসাথে দাও, এটা হলো 2px, একইভাবে যদি দাও 2py তাও কিন্তু হবে, 2py একসাথে দিলেও হবে। আমি এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, এবং এখানে একটা ইলেকট্রন দিলাম, এটা হলো 2s। তাহলে 2px 2py একসাথে দিলেও কিন্তু হবে। তাহলে এরা পরস্পরের সাথে মিলিত হয়ে আমার সংকর অরবিটাল তৈরি করছে। এখানে কিন্তু একেবারে প্রত্যেকটা হবে 120 ডিগ্রি করে কোণ করে থাকবে। sp তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি করবে। যেহেতু তিনটা অরবিটাল, তিনটে পারমাণবিক অরবিটাল কিন্তু মিলিত হচ্ছে, এই জন্য তিনটা আণবিক অরবিটাল তৈরি করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার কিন্তু অলরেডি sp2 সংকর অরবিটাল তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি sp2 হাইব্রিডাইজেশন বা sp2 সংকরীকরণ।
sp2 সংকরীকরণ। এখন যদি বেরিলিয়াম ক্লোরাইড অণু যেহেতু বলছে, এখন আমরা ক্লোরিন ইলেকট্রন বিন্যাস একটু করি, যে BeBCl3 অণুর ক্ষেত্রে আমরা একটু ক্লোরিনেরটা করি। ক্লোরিন 17 এক্সাইটেড স্টেটে 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1, অর্থাৎ এখানে একটা অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, যে অযুগ্ম ইলেকট্রনটি সরাসরি আমাদের এই sp2 সংকর অরবিটালের সাথে সংকরীকরণে অংশগ্রহণ করছে। তাহলে এটা হলো কেন্দ্রীয় বোরন। তাহলে আমরা এটা এঁকে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে 3টা ক্লোরিন 3 দিক থেকে যুক্ত হচ্ছে। এখানে একটা 3pz অরবিটাল, এখানে একটা 3pz অরবিটাল, এখানে একটা 3pz অরবিটাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটা 3pz অরবিটাল বা ক্লোরিন এখানে অংশগ্রহণ করছে। এখানে sp2, এখানে sp2, এখানে একটা, এখানেও কিন্তু একটা 3pz অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করছে। এখানে একটা ক্লোরিনের 3pz অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করছে। এই যে প্রত্যেকটা একটা করে ইলেকট্রন sp2। তাহলে যখন মুখোমুখি অধিক্রমণ ঘটছে, তখন কেন্দ্রীয় বোরন এখানে কিন্তু সংকর অরবিটাল বা অরবিটাল চিত্রের মাধ্যমে আমরা যেটা দেখাচ্ছি, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে গেছে, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে গেছে, অ্যান্ড এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে গেছে। এখানে যে ইলেকট্রনটা বিপরীত স্পিন যুক্ত, এখানেও বিপরীত স্পিন যুক্ত। এই কিন্তু আমাদের বোরন ট্রাইক্লোরাইড গঠন হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটি বোরনের সাথে কিন্তু 3টা ক্লোরিনের 3pz অরবিটালের মুখোমুখি অধিক্রমণ ঘটছে এবং এখানে সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে যে উৎপন্ন কোণটা সেটা হলো 120 ডিগ্রি এবং এদের আকৃতি হলো ত্রিভুজাকার, ত্রিকোণাকার। আমরা দেখলাম যে আমাদের আকৃতি হলো ত্রিকোণাকার। তাহলে আমরা সহজে কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরীকরণ ব্যাখ্যা করলাম এবং ফাইনালি যে অরবিটাল চিত্রটা অঙ্কন করলাম। এরপরে আমরা একটু দেখি আমাদের আরেক সর্বশেষ যে টপিকসটা নিয়ে আলোচনা করব, সেটি হলো মূলত পানির অণুটা নিয়ে। আমরা মিথেনটা নিয়ে আলোচনা করি। মিথেন অণুর অরবিটাল চিত্র অঙ্কন ও সংকরীকরণ ব্যাখ্যা। মিথেন অণুর অরবিটাল চিত্র অঙ্কন ও সংকরীকরণ ব্যাখ্যাটা আমরা করি। আমার বিশ্বাস তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। তাহলে মিথেন অণুর ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণুটা করে ফেলি। কেন্দ্রীয় হাইড্রোজেন, অর্থাৎ এখানে বিপিএস বন্ড পেয়ার ইলেকট্রন ছিল 4টা, এলপিএস বা মুক্তজোড় ইলেকট্রন নেই, অর্থাৎ বিপিএস যোগ এলপিএস ইকুয়াল টু 4 যোগ 0 ইকুয়াল টু 4। আমরা সহজে কিন্তু বের করে ফেললাম যে 4 যোগ 0 ইকুয়াল টু 4। এখন আমরা কেন্দ্রীয় ও কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাসটা একটু করি। এক্সাইটেড স্টেটে 1s2 2s on 2px on 2py on 2pz on। তাহলে দেখা যাচ্ছে উত্তেজিত অবস্থায় এই 4টা অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে আমার সংকর অরবিটাল তৈরি করছে। তাহলে আমি একটা এখানে দিলাম 2s এবং একসাথে আমরা এখন দেব এটা হলো 2py 2px এবং 2pz। বইতে কিন্তু এইভাবে দেয়া, এটা হলো 2px 2py এবং 2pz, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন। এরা পরস্পরের সাথে মিলিত হয়ে 4টা কেন্দ্রীয় কার্বনের সাথে আমার sp3 সংকর অরবিটাল তৈরি করছে। কয়টা? 4টা sp3 সংকর অরবিটাল হবে, কিন্তু এখানে 4টা, তাই আমি 4টা দিয়েছি। sp3 প্রত্যেকটা একটা করে ইলেকট্রন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের sp3 সংকর অরবিটাল হয়ে গেল। এখন আমরা শুধু সংকরীকরণ মাধ্যমে একটু গঠনটা দেখাই দেয়, যে এখানে 4টা sp3 সংকর অরবিটালের সাথে 4টা হাইড্রোজেনের অনএস অরবিটাল যুক্ত হচ্ছে। যখন CH4 অণুর ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হলো অনএস অন, এক্সাইটেড স্টেটে বা যে কোনো স্টেটে হোক, একটা অর্থাৎ sp3
sp3 একটা করে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান, একটা করে ইলেকট্রন বিদ্যমান। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এরা চারটা কেন্দ্রীয় কার্বনের চারটা sp3 সংকর অরবিটালের সাথে চারটা হাইড্রোজেনের অনএস অরবিটাল মুখোমুখি অধিক্রমণ ঘটছে, আর অধিক্রমণের মাধ্যমে সাধারণত আমার মিথেন অণু গঠন করছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এখানে একটা যুক্ত হচ্ছে, এখানে একটা যুক্ত হচ্ছে, এখানে একটা যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে আমার মিথেন অণুর গঠন হচ্ছে। এবং এখানে যে উৎপন্ন মিথেন অণু এর আকৃতি হলো চতুস্থলকীয়, চতুস্থলকীয়, এবং এর বন্ধন কোণ হলো, এইখানে যে বন্ধন কোণটা এটা হলো 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট, কারণ আমরা জানি 0.5 ডিগ্রি সমান 28 মিনিট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমার বিশ্বাস যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখছো এবং ক্লাসটা উপভোগ করছো। তাহলে আমাদের আজকের টপিকস কিন্তু সব আলোচনা করছি। আমাদের আগামী ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করব, কারণ এখানে হাইড্রোজেন বন্ড সহ আলোচনা করে আমরা ভ্যাসপার নীতি আলোচনা করব, ফাজানের নীতি আলোচনা করব, করে আমাদের এই অধ্যায়টা শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।